আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? यस सर। अस्सलाम वालेकुम सर। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ঠিক আছে? जी सर, सब ठीक है सर। ঠিক আছে। ওকে। আচ্ছা, আজকে হচ্ছে ১ম ক্লাস। ১ম ক্লাস হিসেবে যে বিষয়গুলো বলার কথা ছিল, মানে কোন টপিকস এর ক্লাস হবে বা সিলেবাসটা কিরকম সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলব না। আজকে আমরা শুধু ক্লাসটা শুরু করব। আগামী ক্লাসে আমরা এইটার বিস্তারিত বিষয় নিয়ে কথা বলব। কি বিষয় নিয়ে? কোন টপিকস এর ক্লাস হবে বা আপনার প্রশ্নগুলো কিভাবে থাকবে বা আরো যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে কথা বলব। ঠিক আছে? আজকে আমরা ক্লাসটা শুরু করব। যেহেতু অলরেডি আজকে লেট হয়ে গেছে, তাই বেশি সময় নিচ্ছি না। প্রথমত বিষয় হচ্ছে এই বিষয়টুকু আপনাকে জানতেই হবে সেটা হচ্ছে আপনার পরীক্ষা তো শুধুমাত্র প্রিলিমিনারিতে হবে। প্রিলিমিনারির পরীক্ষা হওয়ার কারণে প্রিলিমিনারির পরীক্ষা হওয়ার কারণে আপনার প্রত্যেকটা অঙ্ক বা যে টপিকস গুলো আপনার করতে হবে সেই নির্ধারিত টপিকস এর অঙ্কগুলোর বিস্তারিত মেথড জানার পাশাপাশি সেইটাকে দ্রুত কিভাবে সমাধান করতে হয় সেইটাও আপনাকে জানতে হবে। মানে দ্রুত সমাধান করার যে সকল উপায় আছে পাশাপাশি সর্বোচ্চটুকু জানার চেষ্টা করতে হবে। এর জন্য দেখা যেতে পারে যে ২ টা উপায় আছে। একটা উপায় হচ্ছে সরাসরি শর্টকাট মুখস্থ করা। যে এত থাকলে এত করে এত করতে হয়। যেমন ধরেন আমি উদাহরণ হিসেবে যদি এমনি একটা কোয়েশ্চেন নিয়ে থাকি, আ ধরেন এমনি একটা কোয়েশ্চেন আমি নিচ্ছি। ধরেন এরকম কোয়েশ্চেন করি। এই যে একটু সময় দেন। এই যে যেমন এই কোয়েশ্চেনটা প্রায় সময়ই দেখানো যায়। এই কোয়েশ্চেনটা প্রায় সময়ই দেখা যায় যে একটি সংখ্যা ৩০১ থেকে যত বড় ৩৮১ থেকে তত ছোট। এটা আমরা সরাসরি শর্টকাট মুখস্থ করি। কি শর্টকাট? যে যত বড় তত ছোট থাকলে জাস্ট যোগ করে কি করতে হয়? ২ দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে? যত বড় তত ছোট থাকলে ২ দিয়ে ভাগ করতে হয়। মানে এটা আমি কথার কথা বলতেছি। আমরা এখানে আসবো পরে। এখন এইটা হচ্ছে একটা বিষয় যে প্রশ্নে যদি যত বড় তত ছোট থাকে তখন যোগ করে ২ দিয়ে ভাগ করতে হয়। এইটা হচ্ছে এক ধরনের শর্টকাট। এই ধরনের শর্টকাট গুলো পড়ে বা এই ধরনের শর্টকাট আপনি কখনোই ম্যানেজ করে আপনি পরীক্ষার হলে গিয়ে এই ধরনের অঙ্ক ছাড়া এই ধরনের অঙ্কের যদি একটু ব্যতিক্রম অঙ্ক দেয়, তখন আর আপনি পরীক্ষার হলে এটা সমাধান করতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ সরাসরি শর্টকাট না পড়ে আপনাকে লজিক্যাল শর্টকাট করতে হবে। লজিক্যাল শর্টকাট মিনস এই যে যত বড় তত ছোট থাকলে যে আমরা বলতেছি যোগ করে ২ দিয়ে ভাগ করব। এই ভাগটা হওয়ার কারণটা কি? কারণটা আমরা বিস্তারিত সহ জানবো। এইজন্য হয়তো আপনার প্রাথমিক দিকে বা প্রাথমিকভাবে একটু সময় লাগতে পারে। কিন্তু সময় লাগলেও এইটা আপনাকে বিস্তারিতভাবে ধরেই পড়াটা উচিত হবে। এরকম আমরা প্রত্যেকটা প্রশ্নের সাথে, প্রত্যেকটা টপিকস এর সাথে শুধুমাত্র বিস্তারিতটা না শিখে, এইটাকে দ্রুত কিভাবে সমাধান করা যায় সেটাও শিখবো, বিস্তারিতটাও পাশাপাশি শিখবো। ঠিক আছে? যেমন আজকের সংখ্যা পদ্ধতির ১ম যে কোয়েশ্চেন বা ১ম যে টপিকস সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা এখন ১ম এ জানবো বিস্তারিত যে মৌলিক সংখ্যা কি জিনিস বা এই মৌলিক সংখ্যা কিভাবে সমাধান করতে হয় বা মৌলিক সংখ্যার কি টাইপের কোয়েশ্চেন থাকে সেই বিষয়গুলো জানবো। মৌলিক সংখ্যা কাকে বলা হয়? ইংরেজিতে বলা হয় কি প্রাইম নাম্বার। তো মৌলিক সংখ্যা কি জিনিস? যে সকল সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে বলা হয় কি মৌলিক সংখ্যা। যেমন এটা আমরা পড়ে আসছি আরকি। যেমন ৩ এই সংখ্যাটাকে ১ এবং ৩ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সেই হিসেবে এটা কি মৌলিক সংখ্যা। যেমন ৫, ৫ কে ১ আর ৫ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সো এটা কি মৌলিক সংখ্যা। এরপরে ধরেন ৭, ৭ কে ১ আর ৭ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সো এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। তবে
এই সংজ্ঞার মধ্যে সামান্যতম একটু ভুল আছে। কি ভুল আছে? ভুলটা হচ্ছে যে আমরা এই সংজ্ঞা অনুযায়ী এক রে কিন্তু মৌলিক সংখ্যা বলতে পারি। এক কিন্তু মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে কিভাবে? কারণ এক রে দেখেন, এক আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না। এক রে এক আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না, তো সেই হিসেবে এক মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে না। তাই এই সংজ্ঞার মধ্যে একটু সামান্য ভুল আছে, সেই ভুলটা ঠিক করতে হবে। ভুলটা কি? সংজ্ঞাটা এইভাবে বলতে হবে: এক অপেক্ষা বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। সংখ্যাটা কি? এক অপেক্ষা বড়। এক অপেক্ষা বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। যেমন দেখেন, এক তো এক অপেক্ষা বড় না, এই কারণে এক বাদ। একের চেয়ে বড় যেমন 17। 17-কে এক আর 17 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এই কারণে 17 হচ্ছে মৌলিক সংখ্যা। আরো একটা সুন্দর ডেফিনেশন আছে, সেটা হচ্ছে যে সকল সংখ্যার কেবলমাত্র দুইটা ফ্যাক্টর থাকে। যে সকল সংখ্যার কেবলমাত্র দুইটা ফ্যাক্টর থাকে, ওই সকল সংখ্যাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। এখন আমাকে বলেন, ফ্যাক্টর কি জিনিস? ফ্যাক্টর মানে হচ্ছে বাংলা কি? গুণনীয়ক। গুণনীয়ক কি জিনিস? গুণনীয়ক হচ্ছে যে সকল সংখ্যাকে এই 17-কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেই সকল সংখ্যাকে কি বলা হয়? গুণনীয়ক বলা হয়। 17-কে কি কি দিয়ে ভাগ করা যাবে দেখেন, এক আর 17 এক ছাড়া আর আর 17। কিছু, এক আর 17 ছাড়া দুনিয়ার আর কিছু দিয়ে ভাগ করা যাবে না। এই কারণে 17 এর গুণনীয়ক হচ্ছে এই দুইটা, কি? এক আর 17। এরপরে 19 এর গুণনীয়ক কি? 19-কে এক আর 19 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, এই কারণে 19 এর গুণনীয়ক হচ্ছে কি? এক আর 19। এরপরে ধরেন 37। 37 কে এক আর 37 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যাবে না, এই কারণে 37 এর গুণনীয়ক হচ্ছে কত? এক আর 37। তো এটাই বলতেছিলাম, যে সকল সংখ্যার কেবলমাত্র দুইটা গুণনীয়ক থাকে, সেই সকল সংখ্যাকেই কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। অর্থাৎ মৌলিক সংখ্যাকে আরো অন্য আরেক ভাবে সংজ্ঞায়িত করা যায়, সেইটাই আপনাকে বললাম। একভাবে সংজ্ঞা কি বললাম? এক অপেক্ষা বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সকল সংখ্যাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। ঠিক আছে? আর আরেকটা ডেফিনেশন কি বললাম? যে সকল যে সকল সংখ্যার কেবলমাত্র দুইটা ফ্যাক্টর থাকে বা দুইটা গুণনীয়ক থাকে, সেই সকল সংখ্যাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। বুঝতে পেরেছেন? এখন আসি, এই মৌলিক সংখ্যার কিছু বিষয় আছে। সংখ্যার নির্ণয় কিভাবে করতে হয়? নির্ণয় করার উপায় আছে। নির্ণয় করার উপায়ের আগে কিছু বিষয় পড়ে নেই। ১ থেকে ১০০ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, এইটা একটু জেনে নেওয়া ভালো হবে। এটা মাঝে মধ্যে লাগে। আমরা ভেঙে ভেঙে পড়বো। ১ থেকে ১০ পর্যন্ত কে কে মৌলিক সংখ্যা আছে? ২, ৩, ৫, সাত। ৭। এই ৪টা সংখ্যাকে এক এবং এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাই ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ৪টা। এই বিষয়টা আসলে পড়ার বিষয় না, কারণ এগুলো আপনারা জানেন। এরপরে ১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? ৪টা। সেটাকে ১১, এরপরে কত? 13, ১৩, এরপরে কত? ১৭, 17, 19। ১৯। কয়টা আছে? ৪টা। চারটা। এরপরে ২১ থেকে ৩০ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? ২টা। সেটাকে 23, একমাত্র ২৩ আর ২৯। 29। ২৩ আর ২৯ কে ১ আর ২৯ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাই এখানে কয়টা? ২টা। এরপরে ৩১ থেকে ৪০ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? ৩১ থেকে ৪০ দুইটা। পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? ২টা। কত? ৩১ আর ৩৭। সেটা কয়টা? ২টা। কে কে? ৩১ আর ৩৭। এরপরে ৪১ থেকে ৫০ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? তিনটা। ৩টা। কে কে? ৪১, 43, 47। ৪৩,
43 আর কত 47, এই তিনটা আছে। ঠিক আছে, এরপরে 51 থেকে, এই বিষয়গুলো কিন্তু পড়ার বিষয় না, পড়ার বিষয় বলতে ক্লাসে আমার সাথে পড়ার বিষয় না, এগুলো আপনারা জানেন। বা 1 থেকে 100 পর্যন্ত কয়টা, এই কয়েকটা জানা রাখা ভালো। 51 থেকে 60 পর্যন্ত কয়টা আছে? দুইটা। কে কে? দুইটা। পৃথিবী 53 আর আর কত? 57। 57 কে তো 19 দিয়ে ভাগ করা যায়। 59, 59 কে আচ্ছা, দেখেন, 59, সরি। হ্যাঁ। 59 কে হুম, 1 আর 59 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা হুম, যায় না। এরপরে জানি না। 61 থেকে 70 পর্যন্ত কয়টা আছে? 61 থেকে 70 দুইটা। পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? দুইটা। সেটা কত? 61 আর কত? 67। 67। 61 এবং 67, এটাকে 1 আর 61 ছাড়া, 61 কে 1 আর 61 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। অনুরূপভাবে 67 কেও 1 আর 67 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাই কয়টা? দুইটা। এরপরে কত? 71। 71 থেকে 71 থেকে 80 80। পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? 71 থেকে 80 পর্যন্ত তিনটা। কে তিনটা। কে? 71, 73, 73, 79। 79, কয়টা? তিনটা। ওকে, এরপরে 81 থেকে 90 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? দুইটা। দুইটা। সেটা কি? 83 আর কত? 89। 83 আর কত? 89। এবং 91 থেকে 100 পর্যন্ত কয়টা আছে? একটা। সেটা কত? 97। 97। ঠিক আছে, তো এই বিষয়টা ক্লাসে আমার সাথে পড়ার বিষয় না, এগুলো আপনারা জানেন। 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টা? 100 কয়টা টোটাল? 25টা। এবং এই 25টা অনেকেই মোবাইল নাম্বারের মতো করে মুখস্থ করেন, তো এটা পড়ার বিষয় না। পড়ার বিষয় হচ্ছে কোনো একটা সংখ্যা মৌলিক সংখ্যা কিনা সেইটা কিভাবে নির্ণয় করতে হয়, সেইটা হচ্ছে মূলত পড়ার বিষয়। ধরেন একটা সংখ্যা নিচ্ছি, কত? 149। এই সংখ্যাটা মৌলিক কিনা এটা আমাকে পরীক্ষা করতে হবে। এখন আমরা তো জানি কোনো একটা সংখ্যা মৌলিক কিনা সেটা পরীক্ষা করতে কি করতে হয়? সেটা পরীক্ষা করতে ওই সংখ্যাকে 1 আর 149 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা সেটা দেখতে হয়। এই 149 কে 1 আর 149 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় কিনা সেটা আপনাকে দেখতে হবে। এখন 1 আর 149 ছাড়া তো দুনিয়ায় অনেক নাম্বার রয়ে গেছে। এখন সবগুলো দিয়ে কি সারাদিন ভাগ করে করে কি পরীক্ষা করা সম্ভব হবে? ধরেন 2 দিয়ে দেখবো, 3 দিয়ে দেখবো, 5 দিয়ে দেখবো, 7 দিয়ে দেখবো, 8 দিয়ে দেখবো, 9 দিয়ে দেখবো। সবগুলো কি এত সংখ্যা দিয়ে কি ভাগ করে কি টেস্ট করাটা কি সম্ভব হবে? এত সময় পাবো কই, তাই না? তো এইটা চেক করার একটা সহজ উপায় আছে। সহজ উপায় হচ্ছে, এই যে সংখ্যাটা মৌলিক এটার পাশে আমরা যে সংখ্যাটাকে টেস্ট করতে চাই, এই সংখ্যাটার আশেপাশে পূর্ণবর্গ সংখ্যাকে সেটাকে আগে সিলেক্ট করতে হয়। পূর্ণবর্গ সংখ্যা মানে কি? যে সকল সংখ্যাকে বর্গমূল করার পরে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, ওই সকল সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। যেমন 16 কে বর্গমূল করলে কত হয়? 4 হয়। এই 4 এটা কি একটা পূর্ণ সংখ্যা, এই কারণে 16 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 25 এর বর্গমূল কত? 5। এই 5 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই 25 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। যে সকল সংখ্যাকে বর্গমূল করলে যে সকল সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, ওই সকল সংখ্যাকে কি বলা হয়? পূর্ণবর্গ সংখ্যা। ইংরেজিতে বলা হয় পারফেক্ট স্কোয়ার নাম্বার। যেমন 49 এর বর্গমূল করলে কি পাওয়া যায়? একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তাই 49 কে কি বলা হয়? পারফেক্ট স্কোয়ার নাম্বার বলা হয়। যেমন 121, 121 এর বর্গমূল কত? 11। এই 11 কি একটা পূর্ণ সংখ্যা, এই কারণে 121 হচ্ছে কি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। কথা কি বুঝতে পেরেছেন? এখন আবার ধরেন 48, এটার বর্গমূল কত হবে? 6 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। 6 পয়েন্ট সামথিং, এইটা তো আসলে পূর্ণবর্গ সংখ্যা না, মানে পূর্ণবর্গ না, সরি, পূর্ণ সংখ্যা না। 6 পয়েন্ট সামথিং এইটা তো কোনো পূর্ণ সংখ্যা না, যার কারণে 48 এইটা কি পারফেক্ট স্কোয়ার নাম্বার বা পূর্ণবর্গ সংখ্যা না। তো এরকম আমরা বলতেছিলাম যে 149 মৌলিক সংখ্যা কিনা সেটা বুঝতে চাই। সেটা বুঝতে হলে
149-এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা কে আছে প্রথমে সেটাকে খুঁজতে হবে। আমাকে বলেন তো 149-এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা কে আছে? 44 কত? 144 144। এটা কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি, আপনি কোনো টেনশন নিয়েন না। এখন এই 144 কার বর্গ বলেন তো? 12 12 এর বর্গ। 1 থেকে 12 পর্যন্ত যে কয়েকটা মৌলিক সংখ্যা আছে আপনি সেই কয়েকটা মৌলিক সংখ্যা দিয়ে চেক করবেন। 1 থেকে 12 পর্যন্ত কে কে মৌলিক আছে? 2, 3, 5 7 5, 11 7 আর কত? 11 11। এই কয়েকটা সংখ্যা দিয়ে চেক করতে হবে। ওকে, 149 এক থেকে এ- এক- 149-এর আশেপাশে পারফেক্ট স্কোয়ার নাম্বার কি আছে? 144। 144 কার বর্গ? 12 এর বর্গ। 1 থেকে 12 পর্যন্ত যে কয়েকটা সংখ্যা আছে মৌলিক ওই কয়েকটা সংখ্যা দিয়ে চেক করতে হবে। 1 থেকে 12 পর্যন্ত কে কে মৌলিক আছে? 2, 3, 5, 7। এটা কেন হয় সেটা আমি পরে বলতেছি। এখন এই 149-কে যদি 2 দিয়ে ভাগ করা যায়, যদি 3 দিয়ে ভাগ করা যায়, যদি 5 দিয়ে ভাগ করা যায়, যদি 7 দিয়ে ভাগ করা যায়, যদি 11 দিয়ে ভাগ ভাগ করা যায় না, ভাগ যদি না করা যায়, ঠিক আছে, 149-কে যদি 2 দিয়ে ভাগ না করা যায়, যদি 3 দিয়ে ভাগ না করা যায়, যদি 5 দিয়ে ভাগ না করা যায়, যদি 7 দিয়ে ভাগ না করা যায়, যদি 11 দিয়ে ভাগ না করা যায়, এর অর্থ 149-কে 1 আর 149 ছাড়া দুনিয়ার আর কোনো নাম্বার দিয়েই ভাগ করা যাবে না। সেটা কি জন্য সেটা পরে বলতেছি, আগে আমরা দেখে নিই। এখন আমাকে বলেন 149-কে কি 2 দিয়ে ভাগ যায়? না স্যার। কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ যেতে হলে সংখ্যাটার লাস্টের ডিজিট বা শেষের ডিজিটকে 2 দিয়ে ভাগ যেতে হয়। যেহেতু এগুলো শিখবো আমরা যখন বিভাজ্যতার নিয়ম পড়ি তখন আমরা শিখবো। যেহেতু 149-এর লাস্টের ডিজিট বা লাস্টের অঙ্ক 9-কে 2 দিয়ে ভাগ যায় না, এর অর্থ 149-কে 2 দিয়ে ভাগ যায় না। এরপরে 149-কে কি 3 দিয়ে ভাগ যায়? কোনো একটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ যেতে হলে কি করতে হয়? কোনো একটা কাস্টিং সংখ্যাকে আউট 3 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ যেতে হলে কি করতে হয়? সংখ্যাটার অঙ্কগুলোর যোগফলকে 3 দিয়ে ভাগ করতে যেতে হয়। দেখেন তো সংখ্যাটার অঙ্কগুলোর যোগফলকে কি 3 দিয়ে ভাগ যায়? যায় না। না স্যার সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল কত? 14। 14 কে 3 দিয়ে ভাগ যায় না, এর মানে সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে না। এরপরে 149-কে 5 দিয়ে কি ভাগ যায়? কোনো একটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ যেতে হলে লাস্টের ডিজিটে কি 0 অথবা 5 থাকতে হয়। কোনো একটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ যেতে হলে লাস্টের ডিজিটে কি থাকতে হয়? 0 অথবা 5 থাকতে হয়। যেহেতু সংখ্যাটার লাস্টের ডিজিটে 0 অথবা 5 নাই, তার মানে সংখ্যাটাকে 5 দিয়েও ভাগ করা যায় না। কোনো একটা সংখ্যাকে 7 দিয়ে ভাগ যায় কিনা সেটা বোঝার একটা সুন্দর উপায় আছে। সেটা হচ্ছে সংখ্যাটার একক স্থানীয় অঙ্কে যেটা থাকে, সংখ্যাটার একক স্থানীয় অঙ্কে যেইটা থাকে সেইটাকে ডাবল করতে হয়। একক স্থানীয় অঙ্কে, আচ্ছা একটা মিনিট সময় দেন আমাকে। হ্যাঁ দেখেন, ইউনিট ডিজিটে কত আছে? ইউনিট ডিজিটে কত আছে? 1। 1 ওইটাকে ডাবল করতে হবে, এটাকে ডাবল করলে কত হবে? 2। বাকি অংশ থেকে বাদ দিতে হবে। 161 হচ্ছে কি? 161 হচ্ছে কি একটা সংখ্যা, এই সংখ্যাকে 7 দিয়ে ভাগ যায় কিনা সেইটা বুঝতে হবে। এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ যেতে হলে সংখ্যাটার ইউনিট ডিজিটে যেটা থাকবে সেইটাকে ডাবল করতে হবে। ইউনিট ডিজিটে কে আছে? 1। 1 1 এর ডাবল কত? 2। যে বাকি অংশ থেকে 2 বিয়োগ করলে, বাকি অংশ থেকে 2 বিয়োগ করলে সেই বিয়োগফলকে যদি 7 দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটাকেও 7 দিয়ে ভাগ করা যাবে। দেখেন তো বিয়োগফলটা কত? 14। 14 কে কি 7 দিয়ে ভাগ যাবে? যাবে। যাবে 14 কে 7 দিয়ে ভাগ যাবে, তার মানে সংখ্যাটাকেও কত দিয়ে ভাগ যাবে? 7 দিয়ে ভাগ করা যাবে। ধরেন আর একটা সংখ্যা নিলাম 392। এইটাকে 7 দিয়ে ভাগ যায় কিনা সেটা কিভাবে বুঝবো? ইউনিট ডিজিটে যেটা থাকে সেইটাকে ডাবল করব। ইউনিট ডিজিটে যেটা আছে এটা ডাবল কত? 4 4। বাকি অংশ থেকে বাদ দিবেন। বাকি অংশ 39 থেকে বাদ দিলে কত হয়? 35। 35
35কে যদি 7 দিয়ে ভাগ করা যায় তবে সংখ্যাটাকেও 7 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, ধরেন এরপরে আমি আরো কিছু সংখ্যা নিচ্ছি। লেটস 623 ধরেন। এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করা যায় কিনা কিভাবে বুঝবো? সংখ্যাটার ইউনিট ডিজিটকে কি করব? ডাবল করব। 3-এর ডাবল কত? 6। বাকি অংশ থেকে 6 বিয়োগ করব। তো 62 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 62 থেকে 2 বিয়োগ করলে 60। আরো 4 বিয়োগ করলে কি হবে? 56। 56কে যদি 7 দিয়ে ভাগ করা যায় তাহলে 623কেও 7 দিয়ে ভাগ করা যাবে। 56কে কি 7 দিয়ে ভাগ করা যায়? যায়। তার মানে 623কেও 7 দিয়ে ভাগ করা যাবে। ধরেন 175, এটাকে 7 দিয়ে ভাগ করা যাবে কিনা কিভাবে বুঝবো? একক স্থানীয় অঙ্কে যে সংখ্যাটা থাকে সেটাকে ডাবল করব। একক স্থানীয় অঙ্কে কত আছে? 5। 5-এর ডাবল কত? 10। তো বাকি অংশ থেকে 10 বিয়োগ করলে কত হবে? 7। 7কে যেহেতু 7 দিয়ে ভাগ করা যায় তাহলে 175কেও কি দিয়ে ভাগ করা যাবে? 7 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, ধরেন 686 একটা সংখ্যা নিলাম। এটাকে 7 দিয়ে ভাগ করা যাবে কিনা কিভাবে বুঝবো? একক স্থানীয় অঙ্কে যেটা থাকে সেটাকে ডাবল করব। ডাবল করলে বাকি অংশ থেকে বিয়োগ করব। 68 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 68 থেকে 10 বিয়োগ করলে কত? 58। আরো 2 বিয়োগ করলে 56। 56কে যদি 7 দিয়ে ভাগ করা যায় সংখ্যাটাকেও 7 দিয়ে ভাগ করা যায়। তাইলে আমাদের এখানে যে মূল সংখ্যাটা দেওয়া ছিল সেটা কত? 149। 149 এইটার একক স্থানীয় অঙ্কে কত আছে? 2। সরি 9। 9-এর ডাবল কত? 18। 14 থেকে 18 বিয়োগ করলে কত হবে? -4। -4কে কি 7 দিয়ে ভাগ করা যাবে? -4কে কিন্তু 7 দিয়ে ভাগ করা যাবে না। তাই এই সংখ্যাটাকেও কি করা যাবে না? 7 দিয়ে ভাগ করা যাবে না। আর সংখ্যাটাকে যে 11 দিয়ে ভাগ যাচ্ছে না সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। কারণ 14কে 11 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ কত থাকে? 3। 39কে তো আর 11 দিয়ে ভাগ করা যায় না। অর্থাৎ 149কে, অর্থাৎ কাকে? 149কে কি কি দিয়ে ভাগ করা যায় না? 2, 3, 5, 7, 11 দিয়ে কি করা যাবে না? ভাগ করা যাবে না। 149কে কি দিয়ে ভাগ করা যাবে না? 2, 3, 5, 7, 11 এই কয়েকটা নাম্বার দিয়ে ভাগ করা যাবে না। এর অর্থ হচ্ছে 149কে, এর অর্থ হচ্ছে 149কে 1 আর 149 ছাড়া আর দুনিয়ার কোনো কিছু দ্বারাই ভাগ করা যাবে না। অর্থাৎ 149 হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা। আমি পুরো বিষয়টা আরেকবার বলতেছি ভালো করে বোঝার জন্য। সংখ্যাটা কত নিছিলাম? 149। আমাদের কি করতে হবে? 149 মৌলিক সংখ্যা কিনা এইটা চেক করতে হবে। চেক করার উপায় কি? 149-এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা যে আছে তাকে প্রথমে খুঁজতে হবে। 149-এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 144। 144 এইটা কার বর্গ? 12 এর বর্গ। কার বর্গ? 12 এর বর্গ। এর অর্থ হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত যে কয়েকটা প্রাইম আছে সেই কয়েকটা প্রাইম দিয়ে চেক করতে হবে। 1 থেকে 12 পর্যন্ত কে কে প্রাইম আছে? 1 থেকে 12 পর্যন্ত প্রাইম আছে কে? 2, 3, 5, এরপরে কত? 7, এরপরে কত? 11। 1 থেকে 12 পর্যন্ত এই কয়েকটা প্রাইম আছে। অর্থাৎ 149কে যদি এই কয়েকটা সংখ্যা দিয়ে ভাগ না করা যায়, 149কে যদি এই কয়েকটা সংখ্যা দিয়ে ভাগ না করা যায়, এর অর্থ 149কে পৃথিবীর আর কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যাবে না 1 আর 149 ছাড়া। তো আমরা চেক করে দেখেছি 149কে, ইতিমধ্যে চেক করে দেখেছি 149কে কি 1 আর 149 ছাড়া আর মানে এই কয়েকটা নাম্বার দিয়ে ভাগ করা যায় না। এর অর্থ হচ্ছে 149কে 1 আর 149 ছাড়া আর কোনো কিছু দিয়েই ভাগ করা যাবে না। এর অর্থ হচ্ছে এটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। এখন আমার কথা হচ্ছে আমি শুধুমাত্র 2 দিয়ে চেক করে, 3 দিয়ে চেক করে, 5 দিয়ে চেক করে, 7 দিয়ে চেক করে, 11 দিয়ে চেক করে এই সিদ্ধান্ত কিভাবে নিতে পারলাম যে 149কে এই কয়েকটা সংখ্যা ছাড়া দুনিয়ার আর কিছু দিয়েই ভাগ করা যাবে না? এই সিদ্ধান্তটা কিভাবে নিতে পারলাম? এমনও তো হতে পারে সংখ্যাটাকে 35 দিয়ে ভাগ যাচ্ছে, হতে পারে না? এই 149কে, সেটা তো আর আমরা চেক করে দেখি নাই।
এমনও তো হতে পারে সংখ্যাটাকে 28 দিয়ে ভাগ যাচ্ছে, এমনও তো হতে পারে সংখ্যাটাকে 49 দিয়ে ভাগ যাচ্ছে, এমনও তো হতে পারে সংখ্যাটাকে 65 দিয়ে ভাগ যাচ্ছে, এমনও তো হতে পারে সংখ্যাটাকে 88 দিয়ে ভাগ যাচ্ছে। এরকম মনে তো আপনার আসতেই পারে নাকি, জি স্যার। যে 149 কে শুধুমাত্র এই কয়েকটা দিয়ে ভাগ যায় না বলে আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম তাকে এক আর 149 ছাড়া দুনিয়ার আর কিছু দিয়েই ভাগ করা যাবে না। এমন তো হইতেই পারে যে তাকে 35 দিয়ে ভাগ যাচ্ছে, সেটা তো আর আমরা চেক করে দেখি নাই। এমন তো হইতেই পারে তাকে 28 দিয়ে ভাগ যাচ্ছে, সেটা তো আর আমরা চেক করে দেখিনি। এমন তো হইতেই পারে তাকে 49 দিয়ে ভাগ যাচ্ছে, সেটা তো আমরা চেক করে দেখিনি। এমন তো হইতেই পারে তাকে 65 দিয়ে ভাগ যাচ্ছে, সেটা তো আর আমরা চেক করে দেখিনি। এমন তো হইতেই পারে তাকে 88 দিয়ে ভাগ যাচ্ছে, সেটা তো আর আমরা চেক করে দেখিনি নাকি। এটা তো মনে আসতেই পারে। বিষয় হচ্ছে কি, এগুলো কোনো কিছু দিয়েই আর ভাগ যাবে না। কেন যাবে না? দেখেন, যাকে আমি 2 দিয়ে ভাগ করতে পারি নাই তাকে 2 এর গুণিতক 28 দিয়ে ভাগ করতে পারবো? 28 দিয়ে যদি ভাগ যেতই তাহলে তো আগেই তাকে 2 দিয়ে ভাগ করা যেত। দেখেন, যাকে আমি 2 দিয়েই ভাগ করতে পারিনি তাকে 2 এর গুণিতক 4, 6, 8, 10, 12, 14 ইত্যাদি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? এটা সম্ভব? না স্যার। এইগুলো দিয়ে যদি ভাগ করতে পারতামই তাহলে তো তাকে 2 দিয়েই ভাগ যেত। সেটা বোঝেন নাই? এইগুলো দিয়ে যদি ভাগ যাইতই তাহলে তো তাকে কত দিয়েই ভাগ যেত বলেন? 2 দিয়েই 2 ভাগ দিয়ে যেত। দিত। যাকে 2 দিয়েই ভাগ করতে পারিনি তাকে আমি 4 দিয়ে কিভাবে ভাগ করতে পারবো? তাকে আমি 6 দিয়ে কিভাবে ভাগ করতে পারবো? তাকে 8 দিয়ে কিভাবে ভাগ করতে পারবো? তাকে 10 দিয়ে কিভাবে ভাগ করতে পারবো? এটা কি সম্ভব নাকি? এই কারণে যাকে 3 দিয়ে ভাগ করতে পারি নাই তাকে 3 এর মাল্টিপল কত? ধরেন 3 এর কোনো মাল্টিপল ধরেন 57, তাকে কি 3 এর মাল্টিপল 57 দিয়ে ভাগ করতে পারবো? সেটা অসম্ভব। যাকে 5 দিয়ে ভাগ করতে পারিনি তাকে 5 এর মাল্টিপল 35 দিয়ে কিভাবে ভাগ করতে পারবো? যাকে আমি যাকে আমি 5 দিয়ে ভাগ করতে পারি নাই তাকে 5 এর মাল্টিপল 65 দিয়ে কিভাবে ভাগ করব? যাকে আমি 7 দিয়েই ভাগ করতে পারি নাই তাকে 60 এর মাল্টিপল 49 দিয়ে ভাগ যাবে? 49 দিয়ে যদি ভাগ যাইতই তাহলে তো সে আগেই ধরা পড়তো 7 এর কাছে। আগেই ধরা পড়তো না? আগেই তো ধরা জি পড়ে স্যার। যেত। তারপরে 11 দিয়ে যদি 88 দিয়ে যদি তাকে ভাগ যাইতই তাহলে তো আগেই ধরা পড়ে যেত এই 11 দিয়ে। অর্থাৎ এই কয়েকটা নাম্বার দিয়ে চেক করাতে আসলে দুনিয়ার 149 থেকে ছোট, 149 থেকে ছোট দুনিয়ার সব সংখ্যা দিয়ে চেক করা হয়ে গেছে। তো 149 কি 149 এর চেয়ে বড় সংখ্যা দিয়ে চেক করব? ওটা কি জানার দরকার আছে? 149 কে কি আর 151 দিয়ে ভাগ যাবে? ওইটা কি আর চেক করতে যাব? ওইটা তো আর চেক করতে যাব না। অর্থাৎ এইটাই হচ্ছে মৌলিক সংখ্যা চেক করার উপায়। তাহলে এবার আমরা আর একটা সংখ্যা নেই, 161। এইটা মৌলিক কিনা সেটা কিভাবে চেক করব? 161 এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা যেটা আছে সেইটা আগে নিব। তো বলেন তো 161 এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা কি আছে? 161 এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা কি আছে? 69 আছে। 169। আশেপাশে বলতে ছোটও হইতে পারে বড়ও হইতে পারে, এইটাকে যে ছোটই হতে হবে বিষয়টা তা না। ছোটও হইতে পারে বড়ও হইতে পারে। তো 169 কার বর্গ ছিল? 13 বর্গ ছিল, তাই না? 1 থেকে 13 পর্যন্ত, 1 থেকে 13 পর্যন্ত যে কয়েকটা মৌলিক সংখ্যা আছে আমরা শুধুমাত্র ওই কয়েকটা মৌলিক সংখ্যা দিয়ে চেক করব। 1 থেকে 13 পর্যন্ত কে কে মৌলিক আছে? 2, 3, 5, 7, 11 আর কে? 13। এখন 161 কে এই কয়েকটা সংখ্যা দিয়ে চেক করলেই আমরা বুঝতে পারবো যে সংখ্যাটা মৌলিক কিনা। যেমন 161 কে 2 দিয়ে ভাগ করা যাবে না। 2 দিয়ে ভাগ যেতে হলে শেষের ডিজিটটাকে 2 দিয়ে ভাগ যেতে হয়। 161 কে 3 দিয়ে ভাগ করা যাবে না। 3 দিয়ে ভাগ যেতে হলে সংখ্যাগুলোর যোগফলকে 3 দিয়ে ভাগ যেতে হয়। তো সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল কত? 8। 3 দিয়ে ভাগ যাচ্ছে না। 5 দিয়ে ভাগ যেতে হলে শেষে 0 অথবা 5 থাকা লাগে। যেহেতু শেষে 0 অথবা 5 নাই তাকে 5 দিয়ে ভাগ করা যাবে না। 7 এর নিয়ম কি ছিল? 7 এর নিয়মটা কি ছিল? ইউনিট ডিজিটকে ডাবল করে পরের অংশ থেকে বাদ দিতে হবে।
বাদ দিতে হবে, হ্যাঁ। ইউনিট ডিজিটে কত ছিল? এক। একের ডাবল কত? দুই। পরের অংশ কত? 16। 16 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 14। 14 কে তো 7 দিয়ে ভাগ করা যায়, দেখেন ধরা পড়ে গেছে। তার মানে 161 কে কি 7 দিয়ে ভাগ করা যাচ্ছে? তো 161 কে তো 1 আর 161 ছাড়া দুনিয়ার আরো কোনো সংখ্যা দিয়েও তার মানে কি করা যাবে? ভাগ ভাগ করা যাবে। করা যাবে। এ কারণে 161 কি মৌলিক সংখ্যা না। এটা হচ্ছে মৌলিক সংখ্যা উপায় চেক করার উপায়। ধরেন এবার আমরা চেক করব হচ্ছে 127, এটা মৌলিক কিনা। 127-এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা কে বলেন? 121। 127-এর আশে 121, ফাইন। 121 কার বর্গ? 11। 11 এর বর্গ। তাহলে 1 থেকে 11 পর্যন্ত যে কয়েকটা মৌলিক সংখ্যা আছে শুধুমাত্র ওই কয়েকটা মৌলিক সংখ্যা দিয়ে চেক করব। কত? 2, 3, 5, 7, 11। ওকে। তো 127-কে 2 দিয়ে ভাগ করা যাবে না। 3 যাবে দিয়ে না। কি ভাগ করা যাবে? যাবে না। ডিজিট গুলো বা অঙ্কগুলো যোগ করেন, 1 আর 2 এ কত? 3 আর 7 10। 10 কে 3 দিয়ে ভাগ করা যাবে না, মানে 127-কে 3 দিয়ে ভাগ করা যাবে না। এরপরে 127-কে 5 দিয়ে ভাগ করা যাবে না। কেন 5 দিয়ে ভাগ করা যাবে না? শেষের ডিজিটে কি নাই? শূন্য অথবা 5 শূন্য নাই। গো, পাঁচ এরপরে নাই। 127-কে কি 7 দিয়ে ভাগ করা যাবে? 7-এর নিয়ম কি ছিল? ইউনিট ডিজিটকে ডবল করে বাকি অংশ থেকে বিয়োগ করতে হয়। ইউনিট ডিজিট কত? 7। 7-এর ডবল কত? 14। বাকি 14। অংশ কত? 12। 12 আর 14-র পার্থক্য কত? -2। পার্থক্য না, বিয়োগফল কত? 2 -2। আর পার্থক্য বললে 2। 2 রে 7 দিয়ে ভাগ করা যায় না, মানে তাকে 7 দিয়েও ভাগ করা যাচ্ছে না। এবার 127-কে যে 11 দিয়ে ভাগ যাবে না, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। তার মানে 127-কে 2, 3, 5, 7, 11 এই 5টা নাম্বার দিয়ে ভাগ করতে পারি নাই। এর অর্থ হচ্ছে 127-কে 127 থেকে ছোট দুনিয়ার সকল সংখ্যা দিয়ে চেক করা হয়ে গেছে। 127-কে 1 থেকে 127 পর্যন্ত কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যাবে না। এর জন্য 127 হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা বা কি প্রাইম নাম্বার। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মৌলিক সংখ্যা চেক করার উপায়। এভাবে আমরা মৌলিক সংখ্যা চেক করব। তো আসেন এখন মৌলিক সংখ্যা রিলেটেড কিছু প্রশ্ন সমাধান করি। 1 নাম্বারটা কি আছে দেখেন, নিচের কোনটি মৌলিক সংখ্যা? 91, এটাকে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে। এখন ধরেন আপনার মাথায় আসে নাই। এখন আমার মাথায় আসলো 7 দিয়ে ভাগ করা যায়, 7 তেরো 91 আমি বলে ফেললাম। আপনার মাথায় ধরেন আসে নাই, আপনি ওইভাবে চেক করবেন। 91-এর আশেপাশে পূর্ণবর্গ সংখ্যা কি বলেন? 81। 81, হ্যাঁ 81ও বলতে পারেন, আবার 100ও বলতে পারেন। 81 বলি, কত হবে? 9। 1 থেকে 9 পর্যন্ত প্রাইম দিয়ে চেক করতে হবে। 1 থেকে 9 পর্যন্ত প্রাইম কি আছে? 2, 2, 3, 3, 5, 5, 7। 7। 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে কি যায়? 7-এর নিয়ম কি? যদি আপনার মাথায় না আসে যে তাকে 7 দিয়ে ভাগ যায় কিনা, একক স্থানীয় অঙ্কে যেটা আছে ওইটাকে ডাবল করে বাকি অংশ থেকে বিয়োগ করতে হয়। কত? 7-কে 7 দিয়ে ভাগ করা যায়, মানে 91-কে 7 দিয়ে ভাগ যাবে, সো এটা মৌলিক হবে না। এরপরে এটাকে এটাকে কি কি দিয়ে চেক করব? 2, 3, 5, 7। আমরা তো অলরেডি এটা দিয়ে চেক, 2 দিয়ে যায় না, 3 দিয়ে তো যায়। 3 দিয়ে যায় না? ওই যে অঙ্কগুলোর যোগফল কত? 15। 15। অঙ্কগুলোর যোগফল কত? 15-কে তো 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটাকেও 3 দিয়ে ভাগ যায়, সো এটাও মৌলিক হবে না। 63-কে তো দেখাই যাচ্ছে 3 দিয়ে ভাগ যায়, অর্থাৎ অ্যান্সার কোনটা হবে? অপশন ঘ। অপশন ঘ। প্রথমত বিষয় হচ্ছে এটা। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনাকে শেখানো হয়েছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কে কে আছে সেইটা কিন্তু শেখানো হয়েছে। সেইখানে আমরা এটা দেখে আসছিলাম যে 50 থেকে 51 থেকে 60 এর মধ্যে কত ছিল? 59 ছিল। আর সাধারণত 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো দেখেই বুঝতে পারা উচিত হবে, হ্যাঁ? নেক্সট 2 নাম্বার, 60 থেকে
৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর। আচ্ছা, তো ৬০ থেকে ৮০-র মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটা কত? সাত। এই কয়েকটা দিয়ে ভাগ যায়? না। সহজ কথায় আপনাকে আমি সহজ একটা উপায় বলে দিচ্ছি, ২ অঙ্ক বিশিষ্ট যত সংখ্যা আছে সবগুলোকে এই ৪টা দিয়ে চেক করলেই হয়ে যাবে। সবসময় ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে কি দিয়ে চেক করবো? জাস্ট এই ৪টা দিয়ে। কারণ ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যার তো সর্বোচ্চ কত? ৯৯। ৯৯-এর আশেপাশে পারফেক্ট স্কয়ার নাম্বার কত? ওই ৮১ও বলতে পারেন, ১০০ও বলতে পারেন। তো ৮১ বা ১০০ই যদি বলি, ১ থেকে ১০ পর্যন্ত পারফেক্ট মৌলিক সংখ্যা এই কয়েকটাই না? এই কয়েকটাই তো। এই কারণে ২ অঙ্ক বিশিষ্ট যত সংখ্যা আছে সকল ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে আপনি এই ৪টা দিয়ে চেক করলেই চেক করতে পারবেন। তাহলে দেখেন, ৭৯-কে ২ দিয়েও যায় না, ৩ দিয়েও যায় না, ৫ দিয়েও যায় না, ৭ দিয়েও যায় না। তার মানে সবচেয়ে বড়টা হচ্ছে ৭৯। আর সবচেয়ে ছোটটা কত? ৬০ এর পরের সংখ্যাটা কত? ৬১। ৬১-কে কি ২, ৩, ৫, ৭ দিয়ে ভাগ যায়? না। যায় না। তার মানে এটা হচ্ছে বৃহত্তম, এটা হচ্ছে ক্ষুদ্রতম। ৬০ আর ৮০-র মধ্যে। এই দুটোর অন্তর জানতে চাচ্ছে। অন্তর মানে কি? পার্থক্য বিয়োগফল। তো পার্থক্য বা বিয়োগফলটা কত হবে? 18। ১৮। অপশন ঘ। গ। ৩ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণনফল কত হবে? ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা কত? ৩। এরপরেরটা কত? ২ আবার ধরা যাবে না, কিন্তু ৩ থেকে বলছে। আবার ৩ বাদ দিয়েন না। ৩ বাদ কখন দিবেন? ৩ আর ১০-এর মধ্যে যদি বলতো। ৩ কখন বাদ দিবেন? ৩ আর ১০-এর মধ্যে যদি বলতো। যেহেতু মধ্যে বলে নাই, থেকে বলেছে, ৩ সহ 7। হবে। এরপরেরটা কত হবে? ৫। এরপরেরটা কত? ৭। আর কেউ আছে? না আর স্যার। কেউ আছে? নাই তো আর। ৩ থেকে ১০-এর মধ্যে আর কোনো মৌলিক আছে? নাই। এখন ৫ এর গুণন সবসময় সহজ। এই কারণে ৫ এর গুণনটা পরে করবেন। আগে ৫ বাদ দিয়ে বাকিগুলো গুণন করবেন। ৩ সাথে কত? 21। ২১ গুণন ৫। ২১ রে ১০ দ্বারা গুণন করলে কত হইতো? ২১ রে ১০ দ্বারা গুণন করলে কত হইতো? ২১০। তাহলে ৫ দ্বারা গুণন করলে কি হবে? ২১০-এর অর্ধেক। ১০৫। অপশন ঘ। এটা গ। ৪ নম্বরটা কি বলতেছে? ৪৩ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? তাই তো? এটা তো আমরা দেখেই আসছি। এই যে প্রথমে দেখে আসছি না, এই যে এই জায়গায়? একদম শুরুতে। এই যে এখানে। ৪৩ থেকে ৬০ পর্যন্ত, তাই না? তো ৪৩ থেকে ৬০ পর্যন্ত কয়টা আছে? ১টা, ২টা, ৩টা, ৪টা। কয়টা আছে? ৪টা। এই ৪টা। আবার ধরেন না। ৪১ ধরবো না কেন? কারণ আপনাকে কাউন্ট করতে বলছে ৪৩ থেকে, তাই না? তো ৪১ ধরা যাবে না। কয়টা? ৪টা। এরপরে ২ এবং ৩০-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? ২ এবং ৩০-এর মধ্যে কয়টা? ১ থেকে ৩০ পর্যন্ত কয়টা সেটা বলেন। ১ থেকে ১০ পর্যন্ত ৪টা, ১১ ১০টা। থেকে ২০ পর্যন্ত ৪টা, আর ২১ থেকে ৩০ পর্যন্ত কয়টা? ২টা। টোটাল ২টা। কয়টা? ১০টা। এখন ২ এবং ৩০-এর মধ্যের কথা বলতেছে, খেয়াল করেন। প্রশ্নটা যদি এমন বলতো ২ থেকে ৩০-এর মধ্যে যদি ২ থেকে ৩০ পর্যন্ত, ২ থেকে ৩০ পর্যন্ত যদি বলতো, তখন ১০টা হতো। কিন্তু ২ থেকে ৩০ পর্যন্ত বলে নাই। পর্যন্ত মানেটা কি? পর্যন্ত মানে ২ আর ৩০ সহ। আর মধ্যে মানে ২ আর ৩০ বাদ দিয়ে। তার মানে ১০ থেকে আরো ২ কে বাদ যাবে? এখন ২ বাদ আমাকে যাবে। বলেন, ৩০-এর আগের মৌলিক সংখ্যাটা কত? 29।
29। তো 29 তো এই 10টার মধ্যেই থাকে, শুধুমাত্র 20, সামনের একটা বাদ যাবে, 2 বাদ যাবে, কয়টা হবে? 9টা। 9, 9টা। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? আচ্ছা, অর্থাৎ 1, 50। 2, 3 এরকম যোগ করে কত? 100 পর্যন্ত। দেখেন একটা সূত্র আছে, 1 থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যা মানে কি? সুস্থ সংখ্যা। স্বাভাবিক মানে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কাকে বলা হয়? কাউন্টিং নাম্বারকে। কাউন্টিং নাম্বার মানে কি? গণনা করার জন্য যে সকল নাম্বার আমরা ব্যবহার করে থাকি সেই সকল সংখ্যাকে কি বলা হয়? ন্যাচারাল নাম্বার বলা হয়। 1, 2, 3 এরকম কত n পর্যন্ত। তাহলে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার যোগফলটা কি? একটা সূত্র আছে, n ইন্টু n প্লাস 1 বাই 2। ডিভাইডেড বাই 2। এইটা কি জন্য হয়? এটা আমরা সিরিজ ধারা যখন পড়ি না, ওই চ্যাপ্টারে আমি আপনাকে শেখাবো। ধারার চ্যাপ্টারে শিখবো যে এটা কি জন্য এটা হয়। আপাতত শুধু এটার জন্য মনে রাখেন। তো 1 থেকে আমাদের এখানে n কত? 100। আচ্ছা। n ইন্টু n প্লাস 1 মানে কত? 101 ডিভাইডেড বাই কত? 2। এটা হবে না? 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল। জি। বুঝতে পেরেছেন? এটা হবে। আচ্ছা, তো এখন 101 গুণন কত? 50। 101 গুণন 50 এটা কিভাবে হবে? খেয়াল করেন, শুধু 50 এর সাথে না, যে কোনো সংখ্যাকে যদি 101 দ্বারা গুণন করা হয় ওই সংখ্যাটা 2 বার করে লেখা জাস্ট। ধরেন 101 গুণন, মনে রাখবেন 101 গুণন 87, এর মানে 87 কে কয়বার লিখবো? 2বার। 2 বার। আপনি 101 রে 87 এর সাথে গুণন করে দেখেন, 101 গুণন 87 2 বার। যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যাকে 101 এর সাথে ধরেন 97, 101 এর সাথে 97 গুণন করলে কত হবে? 97, 97। 97। ঠিক আছে? তো যে কোনো সংখ্যাকে 101 দ্বারা গুণন করলে ওই সংখ্যাটাকে 2 বার লিখতে হয়। এটা আসলে কেন করতে হয়? আপনি একটু ভেঙে গুণন করে দেখেন, 50 কে আমরা কয়বার নিব? 100 বার। 50 কে যদি 100 বার নেই কত হবে? 5000। আর 50 কে কয়বার নিব বলেন তো? একবার। একবার। আর যদি 50 কে একবার নেই তাহলে জাস্ট কি, এই যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা জাস্ট ওই 2টা ঘরে বসে যাচ্ছে না? এই কারণে কোন সংখ্যাকে 101 দ্বারা গুণন করলে সংখ্যাটাকে জাস্ট 2 বার দেখাতো। সেটা কত হবে? 50, 50। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? একটু আগে দেখলাম 10টা। আচ্ছা, নিচের কোনটি মৌলিক সংখ্যা? এটা মৌলিক সংখ্যা না? আমরা একটু আগে চেক করছি। এটা মৌলিক সংখ্যা না? একটু আগে চেক করছি। 47 যে মৌলিক সংখ্যা, এটা আমাদের জানা সংখ্যা না? জি স্যার। এটা তো আমাদের জানা সংখ্যা, তাই এখানে আর কষ্ট করে এইটাকে আমার চেক করা লাগলো না। তো এইটাকে যদি চেক করতে চাইতাম কিভাবে চেক করতাম বলেন তো? এটার আশেপাশে মৌলিক সংখ্যা কি আছে? মৌলিক সংখ্যা বলতেছি, পূর্ণবর্গ সংখ্যা কি আছে? 144। 144 কার বর্গ? 12। 12। 1 থেকে 12 পর্যন্ত মৌলিক সংখ্যা দিয়ে চেক করা লাগে না? 2, জি স্যার। 3, 5, 5, 7, 7, 11। 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, দেখেই তো বোঝা যাচ্ছে। 2 দিয়ে যেতে হলে লাস্টের ডিজিট জোড় থাকা লাগে। 3 দিয়ে যেতে হলে যোগফলকে 3 দিয়ে ভাগ যেতে হয়। যোগফল তো কত? 8। মানে 8। সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল, সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল কত? 8। এরপরে 5 দিয়ে ভাগ যেতে হলে কি যেতে হয়? লাস্টে কি 0 অথবা 5 থাকা লাগে। 7 এর নিয়ম কি? ইউনিট ডিজিটকে 2 দিয়ে গুণ। 2 দিয়ে গুণন করে বাকি অংশ থেকে বাদ দিতে হয়। তো কত হয়? 8 না? জি 7 এর স্যার। নিয়ম এটা না যে বাকি বাকি অংশ কত? তাহলে কত? 8 এ তো 7 দিয়ে ভাগ যায় না। আচ্ছা, 11 দিয়ে কি ভাগ যাবে 143 কে? হ্যাঁ, 11 দিয়ে ভাগ যাবে। 11-র মাল্টিপল বোঝার সহজ উপায় কি? দুই পাশের দুইটার যোগফল যদি মাঝখানে থাকে।
দেখেন এই যে 1 আর 3 যোগ করলে কি হয়, 4 মাঝখানে, তার মানে সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ যাবে। 143 কে 11 দিয়ে ভাগ যাবে না? চেক করে দেখেন। 11 একে 11, বাসে কত, 3, 3 11 33। ঠিক আছে, এবং 11-র গুণনের নিয়মও ওইটা, যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণনের সময় কি করতে হয়, ডিজিট দুইটাকে দুই পাশে দিয়ে দিতে হয়, মাঝখানে এই দুটোর যোগফল হয়। ঠিক আছে, তো যদি এটা আমরা চেক করতাম আর কি, যে ধরা পড়ে গেছে 143-কে যেহেতু 11 দিয়ে ভাগ যায়, আমাদের এটার উত্তর কিন্তু অনেক আগেই শেষ। আমি আর কি এমনি আপনাকে এটা শেখানোর জন্য আর কি এই কথাগুলো বললাম। বুঝতে পেরেছেন? পরেরটা, 30 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা, 30 থেকে 40 পর্যন্ত মৌলিক কি আছে? 31 আর কত? 37, 37। আর 40 থেকে 50-এর মধ্যে মৌলিক কি আছে? 41, 41, 43, 47, 41, 43, 47, 47। এই কয়েকটা সংখ্যার গড় জানতে চাচ্ছে, অর্থাৎ এই কয়েকটা সংখ্যার গড় কিভাবে বের করব? সংখ্যাগুলোকে যোগ করে কত দিয়ে ভাগ করব? সংখ্যা কয়টা, 5টা না? তাই কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে ভাগ করব। আচ্ছা, যোগ দ্রুত কিভাবে করা যেতে পারে, দেখেন এটাকে 40 ধরেন, 40, 40, 40, 3 40-এ কত? 120। আর এটাকে 30 ধরেন, এটাকেও 30 ধরেন, 30 দুগুণে কত? 60, 60। 100, 120 আর 60-এ কত হয়? 190, 100, 80, 120, 120 আর 60-এ কত? 180। আবার বলতেছি, এটাকে 30 ধরছি, এটাকে 30 ধরছি, তাহলে 30 দুগুণে কত? 60। এটাকে 40 ধরছি, এটাকে 40 ধরছি, এটাকে 40, 3 40-এ কত? 120 আর 60-এ কত? 180। 180-র সাথে এখন এই যে অতিরিক্তটুকু যোগ করব, এখানে 1 আর এখানে কত? 7। কত হলো? 188, 189, 192, 199 ভাগ 5। বুঝতে পেরেছেন যোগটা কিভাবে করলাম? জি স্যার। পেরেছেন? কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার একটা সহজ নিয়ম আছে। কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার সহজ নিয়ম হচ্ছে, সংখ্যাটাকে ডবল করে এক ঘর বামে ডেসিমাল নিতে হয়। 199 ডবল কত? 398 না? 200 ডাবল তো কত? 400 না? 200 ডাবল তো কত? 400। তাহলে 199 এর ডাবল কত? 398। তো কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার সহজ নিয়ম হচ্ছে, সংখ্যাটাকে ডবল করে এক ঘর বামে ডেসিমাল আনতে হয়। তো 199 এক ঘর বামে ডেসিমাল নিয়ে আসলে কত হবে? 39.8। এখন ডবল কেন করতে হয় আমি ছোট্ট করে আপনাকে একটু বলে দিচ্ছি, দেখেন। আমরা জানি যে কোনো সংখ্যাকে ধরেন 45-কে যদি 10 দিয়ে ভাগ করি, এটা কি হবে? 4.5 হবে না? কি জি হবে? স্যার। 4.5। যে কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করার মানে হচ্ছে সংখ্যাটার ডেসিমাল এক ঘর বাম দিকে নিতে হয়। তাইলে 45-এর ডেসিমাল কোথায় আছে? কোথাও নাই। কোথাও নাই মানে কোথায় আছে? সবার শেষে। তার এক ঘর বামে ডেসিমাল আসলে কি হবে? 4.5 হবে। তাই তো আসে। আচ্ছা, এখন এইটা কেন হয়? যদি আমি 5 দিয়ে ভাগ করার কথা বলতাম, যে 16-কে 5 দিয়ে ভাগ করেন, এখন আপনি জানেন যে কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ডেসিমাল এক ঘর বাম দিকে আসে, তাই তো? তাইলে এখন এইটাকে আমি ডেসিমাল এক ঘর বাম দিকে কখন আনতে পারতাম? নিচে যদি 5 না থেকে কত থাকতো? 10 থাকতো। 10 থাকলে তা- এখন নিচে যেটা 5 আছে, চাইলে তো আমরা সেটাকে 10 বানায় দিতে পারি। দিলাম 10 বানায়, উপরে 16। এখন দেখেন একটা ভগ্নাংশের নিচেরটাকে ডবল করে দিছি, উপরেরটাকে ডবল না করলে কি ভুল হবে না? একটা ভগ্নাংশের নিচে যদি ডাবল করি, উপরে ডাবল না করলে কি ভুল হয়ে যাবে না?
এখন 16/5 যে কথা, 32/10 তো একই কথা। 16/5 থেকে 32/10 এসে কি লাভ হলো? লাভ হইছে আমরা এখন সংখ্যাটার ডেসিমাল এক ঘর বাম দিকে নিয়ে আসলেই অ্যান্সার বের করতে পারবো। তো এক ঘর বাম দিকে নিয়ে আসলে কি হবে? 3.2। তার মানে 16-কে যখন 5 দিয়ে ভাগ করলাম, দেখেন 16 ডাবল করা লাগছে, ডাবল করে জাস্ট এক ঘর বামে ডেসিমাল আনা লাগছে। যেমন 30-কে 5 দিয়ে ভাগ করলে 6 কেন হয়? কারণ 30-এর ডাবল কত? 60। 60-এর এক ঘর বামে ডেসিমাল আসলে কত হয়? 6। তো 5-এর ভাগটা কিন্তু অনেক সময় লাগবে, অনেক অনেক লাগবে। কিছু কিছু স্পেশাল ভাগের নিয়ম একটু শিখে রাখা ভালো। সেই রকম ভাবে যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ডেসিমাল এক ঘর, ডাবল করে ডেসিমাল এক ঘর বামে হয়। তো বলেন তো 48-কে 5 দিয়ে ভাগ করলে কি হবে? 9.6. 9.6 9.6। 48-কে 5 দিয়ে ভাগ করলে কি হবে? 9.6। ধরেন 72-কে 5 দিয়ে ভাগ করলে কি হবে? 14.4 14.4 এরকম আসবে। 14 এরকম 4 একটা বলবেন কেন? এখন তো এক্সাক্ট বলা উচিত। জি স্যার। 24-কে 5 দিয়ে ভাগ করলে কি হবে? 4.8 4.8। ফাইন। 31-কে 5 দ্বারা ভাগ করলে কি হবে? 6.2 6.2। এরপরে ধরেন 38-কে 5 দিয়ে ভাগ করলে কি হবে? 7.6. 7.6। এই 5-এর ভাগ কিন্তু সামনে আবারও আসবে, তখন যেন পারেন আর কি। 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? দেখেন এখান থেকে আরেকটা বিষয় একটু শিখিয়ে রাখি, এইটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে আমাকে বলেন 60 10-এর কয় গুণ? 6 গুণ। 6 গুণ। ফাইন। এরপরে 50 10-এর কয় গুণ? 5 গুণ। এরপরে 80 20-এর কয় গুণ? 4 গুণ। আচ্ছা, আর মানে এখানে আপনি যে অ্যান্সার গুলো দিলেন সেই সবগুলো অ্যান্সারই কিন্তু সঠিক। এখন এইটাকে যদি ম্যাথমেটিক্যালি আমি প্রকাশ করতে চাই, তাহলে বিষয়টা কিরকম হবে? এই যে আপনি যে বললেন 60 10-এর 6 গুণ, এটার ম্যাথমেটিক্যাল ফরম্যাটটা কিরকম? এরকম না? তো আপনি যে কখন বললেন, স্যার জি জি, সবগুলাই তো 1/3 1/3 1/3 আচ্ছা সেটা হয়তো অপশনে কোনো কারণে ভুল আছে, এটা আমরা বাদ দেই। আপাতত আগে আমরা এই বিষয়টা বুঝি। সেটা অপশনে ভুল থাকলেও থাকতে পারে, আগে এই বিষয়টা বুঝি। তাহলে 60 10-এর কয় গুণ? 6 গুণ। 80 20-এর কয় গুণ? 4 গুণ দে। সেটার ম্যাথমেটিক্যাল ফরম্যাটটা কিরকম? এরকম না? 1 by এরপরে যদি বলি 1 by যে 25 যে 90 10-এর 9 গুণ, সেটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা ফরম্যাটটা কিরকম? এরকম না? জি জি। এখন এখানে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে বাংলা কথাটা কি ছিল? বাংলা কথাটা কি ছিল বলেন? কত গুণ? বাংলা কথাটা ছিল 60 10-এর কত গুণ। বাংলা কথাটা কি ছিল? 60 10-এর কত গুণ। অর্থাৎ তুলনাটা কার সাথে করা হচ্ছে? 10-এর সাথে। কাকে তুলনা করা হচ্ছে? 60-কে। এখানে বাংলা কথাটা কি ছিল? 80 20-এর কত গুণ। 80 20-এর কত গুণ? 80 20-এর কত গুণ? 4 গুণ। 4 গুণ। এখানে বাংলা কথাটা কি ছিল? 90 10-এর কত গুণ। অর্থাৎ তুলনাটা কিন্তু 10-এর সাথে করা হচ্ছে। অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি, যার সাথে তুলনা করতে হয় তাকে ভগ্নাংশের নিচে রাখতে হয়, আর যাকে তুলনা করতে হয় তাকে ভগ্নাংশের কোথায় রাখতে হয়? ওপরে উপরে রাখতে হয়। ঠিক আছে? এইটাকে বলা হয় কি? ইজ বাই half অফ বলা হয়। পৃথিবীতে যত ফ্র্যাকশন আছে সকল ফ্র্যাকশন এই কনসেপ্টে লেখা। ধরেন আমি লাভ পার্সেন্টেজ লিখবো, কোন একটা জিনিসের ক্রয় মূল্য ধরেন ছিল 20 টাকা, আর বিক্রয় মূল্য
25 টাকা। তো এখন 20 টাকার জিনিস 25 টাকা বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হয় সেইটা বের করব। হ্যাঁ, এখন আমাকে বলেন লাভ বা লস কার সাথে তুলনা করা হয় বলেন তো? ক্রয় মূল্যের সাপেক্ষে। ক্রয় মূল্যের সাপেক্ষে। ক্রয় মূল্যের সাথে, তাহলে নিচে কে থাকবে? ক্রয় মূল্য। হ্যাঁ, নিচে কে থাকবে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 20। আচ্ছা, কি বের করব আমরা? লাভ বের করব, লাভের পার্সেন্টেজ। তাহলে তুলনা করতেছি কাকে? লাভ রে। তাহলে লাভ কোথায় থাকবে বলেন? উপরে। উপরে। যাকে তুলনা করবো সে নিচে, তাহলে লাভ কত? তো বিক্রয় মূল্য ভাগ 5 করা। 20 টাকার যে 5, তাহলে উপরে কত থাকবে? 5। আর পার্সেন্টেজের জন্য কত গুণন করতে হয়? 100 তার মানে কত পার্সেন্ট লাভ হচ্ছে? 25। 25%। এই যে আপনি যে সূত্র লেখেন, লাভ পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ, তারপরে সুদের হার, তারপরে হচ্ছে কাজের পরিমাণের হার, গতির হার, সব কিন্তু এই ইজ বাই অফ। পৃথিবীতে যত ভগ্নাংশে দেখেন, এই যে এখানেও কিন্তু সেই ইজ বাই অফ হলো। অথচ এই জিনিসটাকেই আপনি সূত্র হিসেবে পড়েন, এভাবে সূত্র পড়েন যে নিচে আছে কি? ক্রয় মূল্য, উপরে আছে কি? লাভ। লাভের সূত্র কি? লাভ মানে কি? বিক্রয় মূল্য থেকে মাইনাস ক্রয় মূল্য। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করতে হয়। ইনটু কত? 100 100। এই যে এটাকে আপনি সূত্র দিয়ে ঠিকই পড়েন, বাট এই সূত্রটা তো আপনার বারে বারে করার দরকার নেই। আপনি প্রফিট লস বা লাভ ক্ষতির চ্যাপ্টারের জন্য একবার সূত্র পড়বেন, তারপরে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের সময় এক রকম পড়বেন, কাজ কাজের অঙ্কে গিয়ে একরকম সূত্র পড়বেন, তারপরে নল চৌবাচ্চার চ্যাপ্টারে গিয়ে আরেক সূত্র পড়বেন, তারপরে শতকরার চ্যাপ্টারে গিয়ে আরেক সূত্র পড়বেন। বারবার তো পড়ার দরকার নেই, দুনিয়ার সবকিছুই কি? ইজ বাই অফ। যেমন এই চ্যাপ্টারে এসে আপনি আবার আরেক সূত্র পড়বেন, সেটাও তো দরকার নাই। এই যে এখানে আমরা সেই জিনিসটা অ্যাপ্লাই করবো, ইজ বাই অফ। বলতেছে 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? কার সাথে তুলনা করতেছে? 4 ঘন্টার সাথে নাকি 1 ঘন্টা 20 মিনিটের সাথে? 4 ঘন্টা। 4 ঘন্টার সাথে। কার সাথে তুলনা করতেছে? 4 ঘন্টা। 4 ঘন্টার। তাহলে নিচে থাকবে 4 ঘন্টা। কাকে তুলনা করতেছে? এক এক ঘন্টা ঘন্টা 20 বিশ ঘন্টা। মিনিটকে। তার মানে উপরে থাকবে কি? 1 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ নিচে থাকবে, 4 ঘন্টা। নিচে থাকবে 4 ঘন্টা। সবচেয়ে ইংরেজিতে লিখছি। নিচে থাকবে 4 ঘন্টা আর উপরে থাকবে 1 ঘন্টা 20 বিশ মিনিট। মিনিট এটাই হবে অ্যান্সার। এখন এটাকে কাটাকাটি করার জন্য আপনি মিনিটে নিয়ে যান। ঘন্টায় নিলে তো ডেসিমাল আসবে, তাই না? মিনিটে নিয়ে যান। 1 ঘন্টা 20 মিনিট মানে কত মিনিট? 80 ওয়ান বাই মিনিট। থার্ড হচ্ছে 80 বাই। 80 বাই। মিনিট। আর 40। 4 ঘন্টা মানে কত মিনিট? 46 তাহলে 1/3। 80 কে 1/3। তো 1/3 আসলে সব অপশন আছে, তো সে অপশন ভুল থাকুক সেটা ভিন্ন বিষয়। অঙ্কটা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার। ফাইন, আপনারা অবশ্য ভালো বোঝেন। মোটামুটি এতক্ষণ পর্যন্ত সব ভালো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা সবাই রেসপন্স করার চেষ্টা করেন, সবাই পার্টিসিপেট করেন, এটা ভালো বিষয়। অনেকেই এসে ক্লাসে চুপচাপ শুধু থাকতেছে, বুঝতেছে কি বুঝতেছে না, বা সে ভুল হোক শুদ্ধ হোক উত্তর করাটা জরুরি। তো আপনারা এটা করেন আর কি। তো যাই হোক, 11 নম্বর প্রশ্নটা সবাই একটু সমাধান করেন তো। 1 মিনিট সময় দিলাম, সবাই এটা করেন, এটা করে অ্যান্সারটা বের করেন। করে চ্যাট বক্সে অ্যান্সার দিয়ে দেন সবাই।
ওকে, সবার হয়েছে? আচ্ছা, তো আসেন এখন আমরা সমাধান করি, এটা সবাই মিলে করি। কি হয়, 0.1, এরপরে 0.02, 0.02, আচ্ছা, আপনি চাইলে নিচের সমান অংশের ডেসিমাল উপরের সমান অংশের ডেসিমাল আগে বাদ দিতে পারেন। যে জায়গা বাদ দেওয়া যায়, দেখেন এখানে ডেসিমালের পরে দুইটা ঘর, এখানেও ডেসিমালের পরে দুইটা ঘর। তার মানে আপাতত আমরা এটাকে 2 মনে করব, আর এটাকে কত মনে করব, 4। মানে যে জায়গা আর কি সমান সমান আছে, আপনি চাইলে আগে সমান সমান অংশগুলো বাদ দিবেন। কথা কি বুঝতে পারছেন? এখানে উপরে দেখেন ডেসিমালের পরে দুইটা ঘর, এখানে নিচেও ডেসিমালের পরে দুইটা ঘর, তাহলে এই দুটো বাদ দিয়ে দিলাম। তাহলে আপাতত আমরা এটাকে 2 মনে করবো, আর এটাকে কত, 4। আর কোথাও কি বাদ দেওয়া যাচ্ছে? আর বাদ দেওয়া যাচ্ছে না। এখন আপনি যেটা করবেন, উপরে ডেসিমাল ছাড়া গুণন করবেন। উপরে ডেসিমাল ছাড়া গুণন করলে কি হচ্ছে, 1, 2, আর কত, 2। তাহলে উপরে কত হচ্ছে, 4। নিচে ডেসিমাল ছাড়া গুণন করলে কত হবে, 4। 4 কে যদি 4 দ্বারা ভাগ করি, ভাগফল কত হবে বলেন? 1 এক। হবে না? এখন ডেসিমালটা অ্যাডজাস্ট করবো। দেখেন উপরে ডেসিমালের পরে ঘর কয়টা, একটা। আর এখানে কয়টা, এখানে কয়টা, এই যে তিনটা। প্রথমে একটা, এরপরে কয়টা, 3টা। তাহলে উপরে ডেসিমালের পরে ঘর আছে কয়টা, 4। নিচে ডেসিমালের পরে ঘর আছে কয়টা, 2টা। 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 তো 4টাকে 2টা দ্বারা ভাগ করলে কয়টা থাকে? 2টা। অর্থাৎ হুম, ডেসিমালের পরে আমার মোট 2টা ঘর থাকা উচিত। সেটা কত, ডেসিমালের পরে 2টা ঘর কোথায় আছে, 0.1। বিষয়টা কি বুঝতে পারছেন? এটাই। বুঝতে পেরেছেন সবাই? এগুলো জি সিম্পল স্যার। জিনিস, এগুলো ফ্লুয়েন্টলি বাড়বে আপনার হচ্ছে প্র্যাকটিসে। প্র্যাকটিস করেন, এগুলো আপনি পারবে আর কি। পি টু দি পাওয়ার এম বলতে কি বোঝায়? পি এম এর লব, পি কে এম এর সূচক, নাকি, সরি, পি কে, পি কে এম এর সূচক। পি কে এম এর সূচক মানে কি? সূচক মানে হচ্ছে পাওয়ার। পি কে এম এর সূচক যদি বলা হতো তাহলে এটা এরকম হতো, তার মানে এটাও হবে না। পি কে এম এর ভিত্তি, পি কে এম এর ভিত্তি, পি কে এম এর ভিত্তি, এটা কি, নাকি এম কে পি এর সূচক বলা হচ্ছে বলেন, কোনটা হবে? এটা হবে এমকেপি এর সূচক। এম কে পি এর সূচক, এগুলো তো সহজ জিনিস। আচ্ছা, এটা কি আছে, 0.003 স্কয়ার, এটা কি হবে? এটা হবে না, মানে দুইটা এটা আছে। এখন ও ডেসিমাল হবে। ছাড়া গুণন, ডেসিমাল ছাড়া গুণন করলে কি হবে, 3 তিরিকে 9। 9। এবার এবার ডেসিমাল অ্যাডজাস্ট করেন। দেখেন 4। ডেসিমালের পরে ঘর কয়টা, 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ ডেসিমালের পরে 6টা ঘর থাকতে হবে। কোথায় আছে, যে 1, 2, 3, 4, 5, 6 এখানে আছে। বুঝতে পারছেন? এগুলো সিম্পল, একদম সিম্পল, কোনো প্রবলেম হলে বলবেন। এবার আমরা পারফেক্ট স্কয়ার নাম্বার করব, পূর্ণবর্গ সংখ্যা, যেটা আমরা অলরেডি কিছুক্ষণ আগে পড়ছি। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলা হয়? যে সকল সংখ্যার বর্গমূল কি পাওয়া যায়, যে সকল সংখ্যার বর্গমূল পূর্ণ স্বাভাবিক সংখ্যা সংখ্যায় হয়। হয়। হ্যাঁ। যেমন 64 এর বর্গমূল কত, 8। 64 এর বর্গমূল কত, 8। তো 8 হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা, তাই 8কে কি বলা হয়, তাই 64কে কি বলা হয়, পারফেক্ট স্কয়ার নাম্বার বলা হয়। যেমন 81 এর বর্গমূল কত, 9। 9 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাই 9কে কি বলা হয়, সরি, তাই 81কে কি বলা হয়, পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কয়ার নাম্বার বলা হয়। ঠিক আছে, এখন এই পূর্ণবর্গ সংখ্যা রিলেটেড কিছু প্রশ্ন থাকবে। তার আগে আমরা
পূর্ণবর্গ সংখ্যা দেখা যায় কিরকম সেটা আগে একটু চিনে নেব। সেটা চিনলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান করা সহজ হবে। 1 নাম্বার হচ্ছে, ইংরেজিতে লিখবো না বাংলায় লিখবো বলেন? ইংরেজিতে লিখুন। A perfect square number never ends in 2, 3. এটা আপনার লেকচার কিটে দেখেন লেখা আছে যে একটা পূর্ণবর্গ সংখ্যা কখনোই 2, 3, 7, 8 দিয়ে শেষ হতে পারে না। আমি খুব ছোট্ট ছোট্ট কথায় এগুলো বইয়ের লেকচারগুলো বুঝিয়ে দিব, বেশি সময় দিব না। একটা পূর্ণবর্গ সংখ্যা কেন 2, 3, 7, 8 দিয়ে শেষ হতে পারে না? কারণ টোটাল সংখ্যাই তো 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কয়টা? 10টা। এই 10টাকে বর্গ করলেই বোঝা যাবে। 10টাকে বর্গ করলে কি? 0 বাদ দিলাম, 0 এর বর্গ কি? 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ কত? 16, 5 এর বর্গ ভাবে শোনা যাচ্ছে না? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি ভুল করে করে দিয়েছিলাম, তোমাদেরকে মিউট করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে 6 এর বর্গটা কত? 36, 7 এর বর্গ কত? 49, 8 এর বর্গ কত? 64, 9 এর বর্গ কত? 81। আচ্ছা, তো বেশি কথা না, খুব সহজ কথায় যে সহজ কথায় হচ্ছে যে দেখেন, সংখ্যা তো কি 0 থেকে 9 পর্যন্ত এই 10টা। এই 10টাকে বর্গ করলেই তো বোঝা যাচ্ছে। 1 দিয়ে শেষ হওয়া দুনিয়াতে যত সংখ্যা আছে সকল সংখ্যার বর্গ শেষ হবে কত দিয়ে? 1 দিয়ে। 2 দিয়ে শেষ হওয়া দুনিয়াতে যত সংখ্যা আছে সকল সংখ্যার বর্গ শেষ হবে কত? 4 দিয়ে। 3 দিয়ে শেষ হওয়া যত সংখ্যা আছে সকল সংখ্যার বর্গ শেষ হবে কত? 9 দিয়ে। 4 দিয়ে শেষ হওয়া যত সংখ্যা আছে সকল সংখ্যার বর্গ শেষ হবে কত? 6 দিয়ে। আবার আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, 1 এর বর্গ কত দিয়ে শেষ হয়েছে? 1 দিয়ে। 1 এর সাথে কত যোগ করলে 10 হয়? 9। ঠিক 9 এর বর্গটাও দেখেন 1 দিয়ে শেষ হয়। আবার 2 এর বর্গ দেখেন কত দিয়ে শেষ হয়েছে? 4 দিয়ে। 2 এর সাথে কত যোগ করলে 10 হয়? 8। 8 এর বর্গটাও দেখেন 4 দিয়ে শেষ হয়েছে। 3 এর বর্গ কত দিয়ে শেষ হয়? 9 দিয়ে। 3 এর সাথে কত যোগ করলে 10 হয়? 7। 7 এর বর্গটাও দেখেন 9 দিয়ে শেষ হয়েছে। 4 এর বর্গ কত দিয়ে শেষ হয়? 4 এর বর্গ শেষ হয় 6 দিয়ে। 4 এর সাথে কত যোগ করলে 10 হয়? 6। 6 এর বর্গটাও 6 দিয়ে শেষ হয়। রইল কে 5। 5 এর বর্গ কত দিয়ে শেষ হয়? 5 দিয়ে। 5 এর সাথে 5 যোগ করলেই তো 10 হয়। এ কারণে 5 এর বর্গটা 5 দিয়ে। তো এখন যাই হোক সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে দেখেন দুনিয়ার সকল পারফেক্ট স্কয়ার নাম্বার তো এইগুলো দিয়ে শেষ হবে। যেহেতু এর বাইরে কোনো সংখ্যা নাই বা ডিজিট নাই বা অঙ্ক নাই, তাই পারফেক্ট স্কয়ার নাম্বার এর বাইরে আর কোনো কিছু দিয়ে শেষ হবেও না। তাই নিয়মটা এরকম যে একটা পারফেক্ট স্কয়ার নাম্বার কখনো 2, 3, 7, 8 দিয়ে শেষ হবে না। সহজ কথা। একেবারে খুব বেশি না কথা না বলে আমরা আরো দুইটা নিয়ম শিখবো, দুইটা নিয়ম শিখলেই হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে ডিজিটাল রুট। ডিজিটাল রুট মানে হচ্ছে একটা সংখ্যার ডিজিট গুলো বা অঙ্কগুলো যোগ করে করে যে ডিজিটটা পাওয়া যাবে সেইটাকে বলা হবে কি? ডিজিটাল রুট। ডিজিটাল রুট অফ এ পারফেক্ট স্কয়ার নাম্বার 1, 4, 7, 9। এখন ডিজিটাল রুট বলতে কি বোঝাচ্ছি? ধরেন একটা সংখ্যা নিলাম 48। এই সংখ্যাটার ডিজিটাল রুট কি হবে? এই সংখ্যার ডিজিট গুলো যোগ করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সিঙ্গেল ডিজিট না পাওয়া যায়। যতক্ষণ না পর্যন্ত কি সিঙ্গেল ডিজিট না পাওয়া যায়। যেমন এই 4 আর 8 যোগ করলে কত হবে? 12।
12 1 আর 2 যোগ করলে কত হবে? 12 1 আর 2 যোগ করলে কত হবে? 3। দেখেন 4 আর 8 যোগ করলে কত হবে? 12। 12 1 আর 2 যোগ করলে কত হবে? 3। অর্থাৎ 48 এর ডিজিট সাম মানে 12, কিন্তু ডিজিটাল রুট কত? 3 ডিজিটাল রুট কত? 3। তো যে কোনো সংখ্যার ডিজিটাল রুট হচ্ছে সংখ্যাটার অঙ্কগুলো যোগ করতে করতে যে সিঙ্গেল ডিজিট পাওয়া যাবে সেইটাকে বলা হবে কি? ডিজিটাল রুট। এইরকম দুনিয়াতে যত পূর্ণবর্গ সংখ্যা আছে তাদের ডিজিট গুলো যোগ করতে করতে সিঙ্গেল ডিজিট হিসেবে কেবলমাত্র এই 4টা ডিজিটই পাওয়া যাবে। সেটা কি 1 4 7 9। এই 1 4 7 9 এর বাইরে আর কিছু পাওয়া সম্ভব না। সবসময় কি পাওয়া যাবে? 1 4 7 9। এটা কেন হয়? কেন? এই যে এইটুকু অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন। এই যে এইটুকু, এই যে দেখেন এটা কত বলেন তো, কথা বলেন, এটা কত? 1 এটা, 4 এইটা, 9 এটা কত? 15 16 না 7। মানে আমরা ডিজিটাল রুট নিতেছি, সিঙ্গেল ডিজিট। যোগ করলে কত হবে? 7। এটা কত হবে বলেন? কত 7 হবে এটা? 7। এটা 9 9। এটা 13 13 13 4 কি সিঙ্গেল ডিজিট? 4। ফাইন। এটা 1 1। ফাইন। এটা 9 9। তো 1479 এর বাইরে কিছু পাইলেন? পাইলেন কিছু 1479 এর বাইরে? না স্যার পাইলাম না। এই কারণে আর পৃথিবীর সকল পূর্ণবর্গ সংখ্যা তো এই কয়েকটা দিয়ে জেনারেট হয়। তাই পৃথিবীর সকল পূর্ণবর্গ সংখ্যার ডিজিটাল রুট কি হয়? 1 4 7 9 হয়। বুঝতে পেরেছেন? এটা মনে রাখাটা খুব জটিল বিষয় না, মনে রাখবেন কিভাবে? এই যে প্রথম 4টা বর্গ করলেই তো মনে পড়ে যাবে। 1 এর বর্গ কত? 1। 2 এর বর্গ কত? 4। 3 এর বর্গ কত? 9। 4 এর বর্গ কত? 7। মনে পড়ে গেল? 147 16 মানে কি মনে পড়ে গেল না? 1479। So, আপনার কষ্ট করে মনে রাখার দরকার নেই, এটা আপনার অটোমেটিক এমনিতেই মনে পড়বে। এরপরে 3 নাম্বারটা হচ্ছে পারফেক্ট স্কয়ার নাম্বারের ফর্ম। ফর্ম মানে কি? গঠন। ফর্ম অফ এ পারফেক্ট স্কয়ার নাম্বার either 4k or 4k plus 1। পারফেক্ট স্কয়ার নাম্বারের গঠন এই দুই রকম হবে, হয় সেটা 4k আকারের হবে অথবা সেটা 4k plus 1 আকারের হবে। 4k কি জিনিস? আচ্ছা, আপাতত কারণটা আমি বলছি না, কারণ আমি ক্লাসটা হচ্ছে আরো আগে শুরু করার কথা ছিল, টাইম ম্যানেজ করতে পারি নাই। আর হয়তো 1 থেকে 2 মিনিট ক্লাস দিব। আমি শুধু নিয়মটা বলে যাই কি কারণে হয়, কারণটা আমরা আগামী ক্লাসে দেখব। 4k আকারের হওয়া মানে কি? 4 এর মাল্টিপল হওয়া। আর 4k প্লাস 1 মানে কি? 4 এর মাল্টিপলের চেয়ে এক বেশি হওয়া। অর্থাৎ সহজ কথায় দুনিয়ায় যত পূর্ণবর্গ সংখ্যা আছে সকল পূর্ণবর্গ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যাবে। আর যদি 4 দিয়ে ভাগ করা না যায় তাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 1 হবে। সহজ কথায় যত জোর, জোর মানে কি? জোরের ইংরেজি কি বলেন? ইভেন। আমি পাশাপাশি ইংরেজি গুলো বলে যাচ্ছি যাতে করে ব্যাংক জবে যখন আপনারা যদি কেউ পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে যাতে আপনার জন্য একটু হেল্প হয়। যত ইভেন পারফেক্ট স্কয়ার নাম্বার আছে সকল ইভেন পারফেক্ট স্কয়ার নাম্বার হবে 4k আকারের। আর যত অড পারফেক্ট স্কয়ার নাম্বার আছে সকল অড পারফেক্ট স্কয়ার নাম্বার হবে কি আকারের? সকল অড পারফেক্ট স্কয়ার নাম্বার হবে কি আকারের? 4k প্লাস 1 আকারের। 4k প্লাস 1 আকার মানে কি? 4 মাল্টিপলের চেয়ে 1 বেশি হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? এটা আপাতত মনে রাখেন, কি কারণে সেটা আগামী ক্লাসে আমরা দেখব।
আচ্ছা, এরপরে এই পর্যন্ত মনে রাখেন। আগামী ক্লাসে আমরা এই পার্টের অঙ্ক করব। আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আগামী ক্লাসে আমরা আর কি আরেকটু সময় নিয়ে বিস্তারিতভাবে সব করব, ঠিক আছে? তো আজকে যতটুকু করেছেন এইটার স্লাইড আমি দিয়ে দিচ্ছি। এটা স্লাইড নিয়ে আগামী ক্লাসে আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আর আপনাদের সাথে ক্লাস নিয়ে খুবই ভালো লাগছে। বিশেষ করে পারেন বা না পারেন সেটা বিষয় না, সবাই রেসপন্স করেন, সবাই অ্যাক্টিভ থাকেন, এইটা খুবই ভালো লাগছে। আশা করছি আগামী ক্লাসগুলোতেও আপনারা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। ক্লাসে অ্যাক্টিভ থাকলে টিচার পড়ায় মজা পায়। টিচার যতটুকু পড়াইতে চায় ইচ্ছা করলে সে তার চেয়ে বেশিও দিতে পারে। আর ক্লাসে স্টুডেন্ট অ্যাক্টিভ না থাকলে টিচারেরও পড়াইতে ইচ্ছা হয় না, আপনার নিজেরও পড়তে ইচ্ছা হবে না। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।